আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিয়ে আগামী অর্থবছরের জন্য কিছুটা সংযত একটি বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬.৭৫%। বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়, যেখানে ঘাটতি থাকছে ২.৫ লাখ কোটি টাকার বেশি। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনীতিতে বিদ্যমান নানা অস্বস্তির মধ্যে আগামী অর্থবছরের জন্য যে আয় ব্যয়ের হিসেব কষেছেন অর্থমন্ত্রী, তাতে গুরুত্ব পেয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিশেষ করে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেক্ষেত্রে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% আটকে রাখার পরিকল্পনা করেছে সরকার। বাজেটের মোট ব্যয় ৭,৯৭,০০০ কোটি টাকার ৬০ ভাগই আসবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে, আর অভ্যন্তরীণ ঋণের মাধ্যমেও ২০ ভাগের যোগান দিতে চায় সরকার। বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে, যা মোট ব্যয়ের ২২%। এরপরই আছে শিক্ষা ও প্রযুক্তি, সুদ পরিশোধ এবং পরিবহন ও যোগাযোগ খাত। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। আগামী অর্থবছরের ব্যয় সংস্থানে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা, আর ঘাটতি থাকছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.৭%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১,৬০,৯০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ৯৫,১০০ কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি। উন্নয়নকে অব্যাহত রাখতে ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী অর্থবছরে কৃষি ও শিল্প খাতে অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির প্রত্যাশায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬.৭৫%। গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আশা করছি আমাদের গৃহীত এ সকল নীতিকৌশলের ফলে আগামী অর্থবছরে ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। অর্থনীতির চাকা সচল রাখতে আগামী অর্থবছরেও সামাজিক নিরাপত্তা, কৃষি এবং বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার পরিকল্পনা করেছে সরকার। যেভাবেই হোক সামনের দিনে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে চায় সরকার। সে লক্ষ্যেই কিছুটা সতর্ক বাজেট দিল আগামী অর্থবছরের জন্য। তবে অর্থনীতিতে বিদ্যমান সংকটগুলো উতরে সে লক্ষ্য পূরণ বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে সরকারের সামনে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে আসছে অর্থবছরে শুল্ক ও নানা ধরনের কর আবারও বাড়ানো হচ্ছে। ফলে এয়ার কন্ডিশন, জেনারেটর সহ জুস, এলইডি বাল্ব, টিউবলাইটের মতো অনেক পণ্যের দাম বাড়ছে। খরচ বাড়বে মোবাইলের সিম কেনা ও কথা বলায়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো অন্তত ৩০টি পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমায় দাম কমবে। কৃষি খাতে প্রধান উপকরণ ও নিত্য প্রয়োজনীয় প্রধান খাদ্যদ্রব্যের আমদানিতে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত রাখায় দাম থাকছে আগের মতোই। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে ও দেশীয় শিল্প সুরক্ষায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী। তার প্রস্তাবনা অনুযায়ী দাম বাড়বে অনেক পণ্যের, যার মধ্যে সাধারণ মানুষজনের নিত্য প্রয়োজনীয় পণ্যও আছে। তবে উৎসে কর কমানোয় দাম কমতে পারে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো পণ্যের। শুরুতেই দেখে নেওয়া যাক দাম বাড়তে পারে কোন কোন পণ্যের। এয়ার কন্ডিশনার উৎপাদনে ব্যবহৃত স্টিল আমদানির শুল্ক ৫% হতে ১০% করায় গরমে স্বস্তি পেতে খরচ বাড়বে। লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি বা শিল্পের জেনারেটরের ব্যবহার বাড়ায় সেখানেও নজর দিয়েছে এনবিআর।
জেনারেটরের যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করায় দাম বাড়তে পারে। বিশুদ্ধ পানি খেতেও খরচ বাড়বে, কারণ পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% করার প্রস্তাব করা হয়েছে। তরল দুধ ও জুসের প্যাকিং সামগ্রী আমদানি শুল্ক 10% নির্ধারণ করে মোট করভার 37% করার সুপারিশ করায় প্যাকেটজাত দুধ ও জুসের দাম বাড়তে পারে। ইনজেকশন দিতে ব্যবহৃত বিশেষ সূচের ওপর 5% আমদানি শুল্ক নির্ধারণ করায় দাম বাড়বে। 250 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের যন্ত্রাংশের আমদানি শুল্ক বাড়িয়ে 10% করায় দাম বাড়বে। এলইডি ও এনার্জি সেভিং বাতি উৎপাদনে প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক 0 থেকে 10% করার প্রস্তাব করায় দাম বাড়বে বেশ খানিকটা। আমদানি শুল্ক 15% হতে 25% করায় ইলেকট্রিক মিটারের দামও বাড়বে। প্রথমবারের মতো সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক 25% এবং মূল্য সংযোজন কর 15% করায় তাদেরও ব্যয় বাড়বে। সাথে সবার জন্যই বিলাসবহুল গাড়ি আমদানির খরচ আরও বাড়বে। ব্যক্তিগত গাড়িতে সিএনজি বা এলপিজিতে কনভার্সন বেড়ে যাওয়ায় সিলিন্ডার সহ সব যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। ফলাফলে খরচ বাড়ছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের ওপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। বর্তমানে যে কেউ মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। প্রস্তাবিত বাজেটে এক্ষেত্রে 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা 69 টাকা 35 পয়সার কথা বলতে পারবেন। মোবাইলে সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে। ফলে বাড়তি দামে কিনতে হবে সিম কার্ডও। এবারের বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বাড়তে পারে চিকিৎসার ব্যয়। প্রতিবারের মতো আগামী বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম কিছুটা হলেও বাড়বে। এবার দেখে নেওয়া যাক দাম কমতে পারে কোন কোন পণ্যের। তবে দাম বাড়ার তালিকার মতো বড় নয় কমার তালিকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। ফলে পেঁয়াজ, রসুন, ছোলা, চাল, গম, আলু, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, মশলা ও ফলের দাম কমতে পারে। ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার এবং সার্কিট আমদানিতে শুল্ক 10% হতে কমিয়ে 1% করায় কিডনি রোগীদের খরচ কমবে। প্যাকেটজাত গুঁড়া দুধের ওপর বিদ্যমান 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় দাম কমবে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনে অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক 10% হতে 5% করার সুপারিশ করায় কমবে গৃহ নির্মাণে এসব সামগ্রীর দাম। আমদানিতে শুল্ক বাড়লেও মূল্য সংযোজন কর কমানোয় দাম কমবে ল্যাপটপের। চকলেটের ক্ষেত্রে 45% হতে সম্পূরক শুল্ক কমিয়ে 20% করায় দাম কমবে। সুইচ, সকেট, হোল্ডারের মতো পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় দাম কমতে পারে। উৎপাদনের প্রধান কাঁচামালের শুল্ক 5% কমিয়ে 10% করায় অর্থমন্ত্রীর প্রস্তাবনা অনুযায়ী দাম কমবে কার্পেটের। আর এখন থেকে বিদেশ হতে আসার সময় শুল্ক ছাড়া 3টির বদলে 2টি নতুন ফোন আনতে পারবেন যে কেউ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। 15% কর দিয়ে বিনা প্রশ্নে যে কোনো ব্যক্তি ও কোম্পানি এই সুযোগ নিতে পারবে। তবে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। আইএমএফের ঋণের শর্ত পূরণে কিছু খাতে কর অব্যাহতি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট 4,80,000 কোটি টাকা আদায়ের ভার পড়েছে এনবিআরের কাঁধে। মেজবা হাসানের রিপোর্ট। সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। আগামী অর্থবছরে তাই ভ্যাট, আয়কর ও শুল্ক এ 3 অংশেই আয় বাড়াতে চায় সরকার। এর মধ্যে কর ও ভ্যাট থেকে আসবে 1,75,620 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 38.1%। এরপর আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4 এবং আমদানি শুল্ক থেকে 10.3% প্রস্তাব করা হয়েছে বাজেটে। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে সিগারেট সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছে। মোবাইল ফোনের সিম, রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তা আগের মতোই 3.5 লাখ টাকায় রাখা হয়েছে।
বিভিন্ন স্তরে কর হারেরও পরিবর্তন আসেনি। তবে বছরে আয় ৩.৫ লাখ টাকার বেশি হলে ৩০% কর দিতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সামান্য কমানো হয়েছে কর্পোরেট কর হার। ব্যবসা কার্যক্রম ক্যাশলেস হলে ব্যবসায়ীর আয় ৩ বছরের জন্য করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়ছে আবগারি শুল্কের পরিমাণ। ৫০ লাখ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে গুনতে হবে ৫,০০০ টাকার বেশি আবগারি শুল্ক। ৪ বছর পর আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। তাও আবার ১৫% হারে কর পরিশোধ করলেই পাওয়া যাবে এই বৈধতা। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এছাড়া করের আওতা বাড়াতে কমিউনিটি সেন্টারে ভাড়া, আরও কিছু সেবার রিটার্ন জমার সনদ প্রদান বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। প্রতি বছর এই উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, কর ব্যবস্থায় নানা রকম সংস্কারের উদ্যোগ থাকলেও বছর শেষে এগুলো অবাস্তবায়নই রয়ে যায়। তাই নতুন অর্থ বছরে আয় ব্যয়ের হিসাব মিলাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে পরিবেশ তৈরিই বড় চ্যালেঞ্জ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো সেবা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়লেও তা মোট জিডিপির তুলনায় কম। শিক্ষা খাতে এবারও বরাদ্দ 12% পার হয়নি। স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে ৩,০০০ কোটি টাকারও বেশি। কৃষিতে 2,885 কোটি টাকা। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গতবারের চেয়ে বরাদ্দ কমেছে 4,500 কোটি টাকারও বেশি। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। চিরায়ত বাংলার সোনাভরা ফসলের মাঠ, নানা ঘাত অভিঘাত মোকাবেলায় কৃষিখাতই অর্থনীতির বড় হাতিয়ার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 11.5% বরাদ্দের প্রক্ষেপণ থাকলেও আগামী অর্থবছরে এ খাতে উন্নয়ন বরাদ্দ মিলেছে মাত্র 7%। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কৃষিতে প্রস্তাব করা হয়েছে 27,214 কোটি টাকা। সার, বীজ, সেচের কথা মাথায় রেখে কৃষি ভর্তুকি রাখা হয়েছে 17,261 কোটি টাকা। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সর্বজনীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করা সরকারের মূলনীতি। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কোভিড অতিমারির সময় থেকে সরকারের এখাতে বিশেষ বরাদ্দ দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগীকরণে প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে টাকার অঙ্কে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 47,407 কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.5% প্রক্ষেপণের বিপরীতে আগামী বাজেটে উন্নয়ন বরাদ্দ থাকছে 18%। বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর সৃজনশীলতা বিকাশে কর্মোপযোগী শিক্ষা, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরে টাকার অঙ্কে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 94,691 কোটি টাকা, যার 38,819 কোটি টাকা প্রাথমিক শিক্ষায়, উচ্চ মাধ্যমিক শিক্ষায় 44,108 কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 11,783 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,317 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ আগের চেয়ে 4,595 কোটি টাকা কম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের চেয়ে 93 কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে। বিদ্যুৎ বিভাগের বরাদ্দ 29,230 কোটি এবং জ্বালানি বিভাগ 1,087 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়লেও তা মোট জিডিপির তুলনায় কম, আর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমেছে বরাদ্দ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে লুটতরাজের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন। বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়াবে এই বাজেট। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি উচ্চাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এবং লুটেরা ও সুবিধাভোগী শ্রেণীকে সুবিধা দেওয়ার বাজেট, যাতে সাধারণ মানুষ উপেক্ষিতই থাকবে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। একদিকে আপনার যেমন ইনফ্লেশন চরমভাবে উপরে উঠে গেছে, এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরেই যে আপনার দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে নাই এখন আর। আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ এখন আবার আপনার বাড়বে, বাজেটের সঙ্গে সঙ্গে সেগুলো আবার বাড়বে। প্রস্তাবিত বাজেটের আয় ব্যয় সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ব্যয় মেটানোর জন্য সরকার নিরীহ জনগণের উপর চাপ বাড়িয়েছে। ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে, অর্থাৎ আপনার পকেট কাটার জন্য। এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর। প্রস্তাবিত বাজেটকে দেশবিরোধী বলেও অভিহিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গণমুখী বাজেট বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকট সমাধানে এই বাজেট বাস্তবসম্মত। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে জানিয়ে বাজেটের বিভিন্ন সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা। বাজেট জনবান্ধব মোটেই হয়নি, এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি, ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক, সর্বোচ্চভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন, এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি। IMF প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই বাজেট যেটা ধার্য করা হয়েছে, রেভিনিউ বাজেট, এটা সম্ভব না। আমরা কখনোই এই কালো টাকা সাদা করার পক্ষে ছিলাম না, কারণ আমরা মনে করি যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের প্রতি ইনজাস্টিস করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটটি উচ্চাভিলাষী না হলেও কিছু লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। বিশেষ করে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন এবং মূল্যস্ফীতি 6.5% আটকে রাখা কঠিন হবে। এই বাজেটটা একদিক থেকে এটা অর্থনৈতিক যে সংকট চলছে সেটাকে নিরসনের জন্য একটু সহায়ক ভূমিকা রাখবে, কারণ বাজেটের আকারটা ছোট, বাজেটটা বেশি বড় আকারের নয়। এবং এই বাজেটটা আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের যে গত 14টা বাজেট হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট বাজেট এটাই। বাস্তবতার আলোকেই সরকার সেটা করেছে, তো এটা একটা ভালো দিক। তারপরেও অনেক সমস্যা আছে বাজেটে, রাজস্বের ঘাটতি থেকেই যাবে। বাজেটের টার্গেটগুলো একটু উচ্চভিলাষী, এটা হয়তো অর্জিত হবে না। মূল্যস্ফীতির টার্গেটটাও উচ্চভিলাষী, এটাও অর্জিত হবে কিনা সন্দেহ আছে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেটা 2,65,000 কোটি টাকা, সেটা আবার দিয়ে আমরা ঘাটতি সমান প্রায় আর কি নিবে। কিন্তু আমি মনে করি এত বড় একটা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বরং আপনার স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য খাতে ব্যয় করা। ঘাটতি বাজেট পূরণ করার জন্য বৈদেশিক ঋণ নেবে, আবার ব্যাংকিং সেক্টর থেকে। ব্যাংকিং সেক্টরের প্রবলেম তো অলরেডি প্রবলেম আছে, লিকুইডিটি প্রবলেম আছে, সেখান থেকে 1,37,000 কোটি টাকার মতো নিয়ে নেবেন। সেটা কি করে হয়? সংকটমূলক মুদ্রানীতি করেছেন এদিকে, এটার ফলে যেটা হবে, ব্যবসায়ীরা এসে পাবে, ঋণ পাবে না, বিশেষ ক্ষুদ্র মাত্রার ব্যবসা।
অন্য প্রসঙ্গ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বৃহস্পতিবার দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও অন্তত 18 জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় জমি দখল ও বালু ভরাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গোলাগুলি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিন ইসলাম নামে এক যুবক। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহা জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। এর আগেও এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী 15 জুন শনিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর এর পরদিন রোববার সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণত জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে হাজিরা সমবেত হন। ওই দিন হজের আনুষ্ঠানিকতার মূল পর্ব অনুষ্ঠিত হবে। এর পরের দিন ঈদ উল আজহা উদযাপন করা হয়। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ভিসি চত্বর, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। সমাবেশ থেকে কোটার বিরুদ্ধে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশাত্মবোধ হারিয়ে মানুষ এখন টাকার পেছনে ছুটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফের হোসেন পল্টু। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলতাফ মাহমুদ সঙ্গীত বিজ্ঞান নিকেতনের 50তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বিদ্যানিকেতনটির প্রধান উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানান। বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে না পারলে তা হবে জাতির জন্য লজ্জার। অনুষ্ঠানে সংগঠনটি ছায়ানটের আদলে একটি ভবন নির্মাণের জন্য সরকারের কাছে জায়গা বরাদ্দের দাবি জানায়। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়ে মিছিলটি রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রস্তাবিত বাজেটকে তারুণ্য বান্ধব ও স্মার্ট উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এর মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সক্ষম হবে সরকার। কক্সবাজারে শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিকদের জীবন মান উন্নয়নের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি জেনারেল অ্যালিস্টার ডাটন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আহ্বান জানান। বলেন, ক্যাম্পের বসবাসের ঘর, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়মিত মেরামতের ব্যবস্থা করা দরকার। তার সংস্থা রোহিঙ্গাদের সহায়তার ধারা অব্যাহত রাখবে। আর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে মানবিকতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসের খবর। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেন আমিরাত বিএনপি নেতারা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তারা। সভাপতিত্ব করেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। আব্দুল সালাম তালুকদার ও জাহাঙ্গীর আলম রূপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। উদ্বোধনী বক্তব্য দেন মাহে আলম।
কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফেনী সমিতি কাতার। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, ফেনী সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ হায়দারের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজী শাহজাহান। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী শাহাদ, এনামুল হক আলম এবং অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।